রাত ৮টা বাজে। হসপিটালের বেডে শুয়ে পিটপিট করে চোখ খুলল সালমা। মাথাটা হালকা ঝিমঝিম করছে তার। এরপর ধীরে সুস্থে বেডের ওপর উঠে বসলেন তিনি। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন তিনি কোথায় আছেন। পাশে আরেকটা বেড খালি। পুরো রুমে চোখ বুলিয়ে যখন সালমা বুঝলেন তিনি হসপিটালে, তখন তাড়াতাড়ি বেড থেকে নেমে ক্যাবিন থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসলেন। সালমা কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের সামনে যেতেই দেখলো বজলুর পায়চারি করছে। তখন সালমা লম্বা পা ফেলে বজলুরের সামনে গিয়ে দাঁড়িয়ে জোরালো কণ্ঠে বলল, আমার ছেলে কোথায়? সালমাকে দেখে খানিকটা থমথমে খেয়ে দাঁড়িয়ে যায় বজলুর। সামিয়া, নীলা, ইকরা, তৃপ্তি সেখানে চেয়ারে বসা ছিল। সালমাকে দেখে উঠে দাঁড়ালো তারা। তৃপ্তির জ্ঞান ফিরেছে খানিকক্ষণ আগে। সামিয়া, নীলা, ইকরা এতক্ষণে তৃপ্তিকে সামলিয়ে নিয়েছে। বজলুর কিছু বলছে না দেখে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে সালমার। তিনি আস্তে করে বজলুরের আরো সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, তবে কি আমার সব শেষ? সালমার কথা শুনে বজলুর আস্তে করে সালমার ডান হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বললেন, না, কিচ্ছু শেষ হয়নি, সব ঠিক আছে। বজলুরের কথা শুনে সালমা বজলুরকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠলেন। বজলুর আস্তে করে সালমার মাথায় হাত রেখে বললেন, কেঁদো না, এটা হসপিটাল, এখানে অনেক লোকজন আছে। আমাদের সজীব এখন ঠিক আছে, দেখে এখানে এসে বসো। থেমে থেমে কথাগুলো বলে বজলুর সালমাকে নিজে থেকে ছাড়িয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। সালমা চেয়ারে বসে বলে উঠল, আমার ছেলের কাছে নিয়ে চলো, আমি আমার ছেলের কাছে যাব। সালমার কথা শুনে নীলা এসে সালমার পাশে বসলো। নীলা তখন বজলুরকে বলল, আঙ্কেল, আপনি ওই দিকটা দেখুন, ডক্টর কি বলে। আমি আন্টিকে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে মামুনি। এই বলে বজলুর সেখান থেকে চলে গেল। তৃপ্তি এসে সালমার আরেক পাশে বসে সালমাকে জড়িয়ে ধরল। সালমা আলতো করে তৃপ্তির মাথায় ডান হাত রাখলো, আর নীলা সালমার বাম হাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, আন্টি, এভাবে ভেঙে পড়লে চলবে না, নিজেকে একটু শক্ত করুন। সজীব এখন ঠিক আছে। সজীবকে আর নিদ্রকে একটা কেবিনে রাখা হয়েছে। ওদের সেন্স না ফেরা পর্যন্ত আমরা ওদের সাথে দেখা করতে পারবো না। এটা ডক্টরের নিষেধ। একটু আগে ওদের অপারেশন রুম থেকে বের করে কেবিনে শিফট করা হয়েছে। নীলার কথা শুনে সালমা বিচলিত হয়ে বলল, অপারেশন মানে? আমার ছেলের কি হয়েছে? সালমাকে বিচলিত দেখে সামিয়া আর ইকরা সালমার দিকে এগিয়ে আসলো। সামিয়া বলল, আন্টি, আপনি বিচলিত হবেন না, সজীবের তেমন কিছু হয়নি, কপাল সামান্য একটু কেটে গেছে, এখন সব ঠিক আছে। সামিয়ার কথা শুনে সালমা একটু সময় চুপ থেকে তারপর বলে উঠল, নিদ্র, নিদ্র কি হয়েছে? ও ঠিক আছে তো? কিছুটা তড়িঘড়ি করে বলল সালমা। নীলা সালমার এমন অবস্থা দেখে বলল, আন্টি, সব ঠিক আছে। নিদ্র এখন মোটামুটি ঠিক আছে। 2 ব্যাগ রক্ত লেগেছিল, সেটা হসপিটাল থেকে দেওয়া হয়েছে। আরও 2 ব্যাগ রক্ত লাগবে, সেটা তো এখন সম্ভব নয়, কারণ এখন রাত হয়ে গেছে। তাই সেটা কাল ব্যবস্থা করব। ডক্টর বলছে রক্ত দিতে হবেই, কিন্তু আজ আর এতটা জলদি নেই। কালকে দিলেও চলবে, তবে দিতেই হবে। নীলার কথা শুনে সালমা দু চোখের অশ্রু ছেড়ে দিলেন। এরপর তৃপ্তিকে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, তাহলে এখন আমার ছেলের সাথে দেখা করতে পারবো না? সালমার কথা শুনে নীলা বলল, না আন্টি, ওদের সেন্স না ফেরা পর্যন্ত দেখা করতে দেবে না। নীলার কথার পিঠে সালমার কিছু বললেন না। তিনি চুপচাপ তৃপ্তিকে জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিতে লাগলেন। তৃপ্তিও সালমাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। তৃপ্তির মুখে কোনো কথা নেই। জীবনে প্রথম নিজের চোখের সামনে এমন একটা দৃশ্য দেখেছে সে। এর আগে দেখলেও সেটা ল্যাপটপে দেখেছিল, আর সেই মৃত্যু ছিল জেসিকার। কিন্তু আজ নিজের চোখের সামনে দেখলো সে এমন নির্মম একটা দৃশ্য। এদিকে সজীব আর নিদ্রকে যে কেবিনে রাখা হয়েছে, সেই কেবিনের কাচের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে আছে বজলুর। ভেতরে একজন নার্স নিদ্র আর সজীবকে কিছুক্ষণ পর পর দেখছে। নিদ্র আর সজীবের হাতে ক্যানোলাতে স্যালাইন লাগানো। বজলুর ক্যাবিনের ভেতর থেকে চোখ ফিরিয়ে পাশে তাকাতে দেখলেন ইমন আর জয় তার দিকে আসছে। ইমন লম্বা পা ফেলে বজলুরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আমরা এখন চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, আম্মু টেনশন করবেন। ইমনের কথা শুনে বজলুর ইমনের হাত ধরে বলল, তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব তা আমি বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি এটা কি বলছেন? আপনারা আমাদের বাড়ির মেহমান, আমাদের উচিত আপনাদের সুবিধা অসুবিধার খেয়াল রাখা। আর আমি একজন ডক্টর, সেদিক থেকে এটা আমার দায়িত্বও ছিল।
বজলুরের কথা শুনে চট করে বলে উঠল ইমন। বজলুর ইমনের কথা শুনে বললেন, এখনকার সময় একজন অপরিচিত মানুষকে হেল্প করা মুখের কথা না। এখনকার মানুষ নিজেদের স্বার্থ খোঁজে, কিন্তু তোমরা দুজন আমাদের অনেক হেল্প করেছো। তোমরা না থাকলে আমি কি থেকে কি করতাম বুঝিয়ে উঠতে পারতাম না। তোমাদের উপর আমি ঋণী থাকবো। আরে আঙ্কেল, আপনি এটা কি বলছেন? আচ্ছা, এসব বিষয় এখন বাদ দিন। আমাদের বাড়ি যেতে হবে। কাল আবার এসে দেখে যাব। আপনি ওদের উপর একটু নজর রাখবেন। এত সময় ধরে তোমাদের সাথে আছি, এখনো তোমাদের নাম জানতে পারলাম না। সরি আঙ্কেল, একটু তড়িঘড়ি থাকায় পরিচয় দিতে পারিনি। আমি ইমন খান, আমার আব্বু হারুন খান। তিনি মারা গিয়েছেন আজ 2 বছর হয়ে গেছে। আম্মু সুলতানা ইসলাম। আপনারা যার বউ ভাতে এসেছেন সে আমার বড় চাচ্চুর ছেলে। ও আমেরিকায় থাকে আর আমরা দেশে থাকি। আমি ঢাকার একজন হাড় বিষয়ক ডক্টর। হাড় বিষয়ক ডক্টর মানে? মানে আঙ্কেল, ওই যে ধরুন হাড় ভেঙে যাওয়া, হাড় ফেটে যাওয়া, ওইসব রোগীকে অপারেশন করেও। এই ধরুন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের রোগী। ও, বুঝতে পারছি। আচ্ছা, তোমার নাম? আমি জয়, এমনের বন্ধু। আঙ্কেলের চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আঙ্কেল, আমরা তাহলে এখন যাই। ঠিক আছে, তবে কাল একবার অবশ্যই এসো। ঠিক আছে আঙ্কেল, আসবো। এখন আমরা যাই। এমন চল। এই বলে জয় আর ইমন রিসেপশনের সামনে আসলো। ইমন রিসেপশনের সামনে গিয়ে নীলাকে একবার দেখে নিল। মেয়েটা এখনো রক্তমাখা বোরখা চেঞ্জ করেনি। দীর্ঘশ্বাস ফেলল ইমন। এরপর ইমন জয়কে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। বজলুর আরো কিছু সময় নিদ্র আর সজীবের কেবিনের সামনে দাঁড়িয়ে থেকে পরে আবার রিসেপশনের সামনে চলে আসলো। রাত 12:23। চেয়ারম্যান বাড়ি থেকে কিছু দূরে পিচ ঢালা রাস্তায় দাঁড়ালো দুটো বাস। আর মাইক্রো 3টে শাসা করে এসে চেয়ারম্যান বাড়ি গেটের সামনে দাঁড়ালো। বাস থেকে রান্দা, 2 ফুটওয়ালা ছুরি, রড, চাইনিজ কুড়াল, চাপাতি এরকম আরো অনেক ধরনের অস্ত্র নিয়ে বাস দুটো থেকে বেরিয়ে আসলো প্রায় 150-র উপরে ছেলে। সবাই নিজেদের ফোন বের করে ফোনের টর্চ লাইট অন করে মাইক্রো 3টাকে অনুসরণ করে চেয়ারম্যান বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো। প্রথম জিপ গাড়ি থেকে বেরিয়ে আসলো রাহুল, জ্যাক আর সাব্বির। চেয়ারম্যান বাড়ির গেটের দারোয়ান আলম মিয়া আজ গেটে তালা দিয়ে নিজ বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। চেয়ারম্যান বাড়ির গেট আজ ফোনের টর্চ লাইটে আলোয় আলোয় আলোকিত হয়ে আছে। সাব্বির এগিয়ে এসে গেটের বড় তালা ধরে বলল, জ্যাক, এটাই কি নিদ্রুদের গ্রামের বাড়ি? সাব্বিরের কথা শুনে জ্যাক আর রাহুল সাব্বিরের পিছনে এসে দাঁড়ালো। জ্যাক বলল, হ্যাঁ, এটাই নিদ্রদের গ্রামের বাড়ি। আমি এর আগের বার এই বাড়ি থেকে নিদ্রকে বের হতে দেখেছি। জ্যাকের কথা শেষ হতে রাহুল বলল, তাহলে আর কি, গেটের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। রাহুলের কথা শুনে সাব্বির রাগে দাঁত কটমট করে বলে উঠল, বাড়িতে থাকবে কি করে? ওরা মনে হয় নিদ্রুকে মেরে বাড়ি থেকে পালিয়েছে। সাব্বিরের কথা শুনে জ্যাক ভ্রু কুঁচকে সাব্বিরের দিকে তাকিয়ে বলল, আরে না, ওর চাচা অনেক ভালো মানুষ, এই কাজ অন্য কারোর। রাহুল জ্যাকের কথা শুনে চোখ দুটো একটু ছোট ছোট করে জ্যাককে বলল, তুই শিওর এই কাজ নিদ্রর চাচার নয়? রাহুলের কথা শুনে জ্যাক বলল, হ্যাঁ, আমি শিওর। জ্যাকের কথা শেষ হতে সাব্বির দাঁত কটমট করে বলে উঠল, তুই এত শিওর হচ্ছিস কি করেছে? এটাও হতে পারে যে নিদ্রুর চাচা নিদ্র আর তার মেয়ের ব্যাপারে জেনে গেছে। মানে নিদ্র যে ওর চাচাতো বোনকে ভালোবাসে এটা হয়তো তিনি জেনে গেছে। সেই জন্যই হয়তো তিনি নিদ্রকে মেনে না নিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আবার এমনও হতে পারে যে নিদ্রদের কোম্পানির টাকা পয়সা বাড়ি গাড়ি হাতানোর জন্য নিদ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে চান তিনি। সাব্বিরের এইসব কথা শুনে জ্যাক একটু সময় নিয়ে ভেবে বলল, কি জানি, হলেও হতে পারে। এখানকার মানুষকে বিশ্বাস নেই, টাকার জন্য তারা যে কোনো কিছু করতে পারে। জ্যাকের কথা শেষ হতে রাহুল বলল, দেখি, তোরা গেট থেকে সরে আয়, গেটের তালা ভাঙতে হবে। এই বলে রাহুল আবার পেছনে ছেলে পেলেদের দিকে তাকিয়ে বলল, হুসাইন, মিনহাস, তালা ভাঙার ব্যবস্থা কর। এই বলে রাহুল সেখান থেকে সরে গেল। রাহুলের পিছু পিছু জ্যাক আর সাব্বিরও গেট থেকে সরে এলো। হোসেন আর মিনহাজ গেটের দিকে এগিয়ে এসে হাতে থাকা রড দিয়ে গেটের তালা ভাঙতে লাগলো। প্রথমে হাতে থাকা রড দিয়ে গেটের তালাতে কয়েকটা আঘাত মারল মিনহাজ, কিন্তু তালা খুলল না। তখন হোসেন মিনহাজকে সরিয়ে দিয়ে নিজের হাতে থাকা রড দিয়ে গেটের তালায় 2-3টা আঘাত দিতেই তালা ভেঙে খুলে গেল। মিনহাজের হাতের রডের থেকে হোসেনের হাতের রড অনেক মোটা ছিল। যাই হোক,
অতঃপর সাব্বির, রাহুল, জ্যাক চেয়ারম্যান বাড়ির ভেতরে প্রবেশ করলো, সাথে আরো অনেক ছেলে পেলে। কিন্তু বাড়ির মেন দরজায় আরেকটা তালা দেখলো সবাই। তখন রাহুল আবার হোসেনকে বলল তালাটা ভাঙার জন্য। গেটের তালা থেকে বাড়ির মেন দরজার তালা একটু ছোট, তাই হোসেন হাতে থাকা রড দিয়ে দুটো বাড়ি দিতেই তালা ভেঙে খুলে গেল। হসপিটালের বেডে শুয়ে ধীরে ধীরে চোখ খুলল নিদ্র। মাথার পিছনে প্রচন্ড ব্যথা করছে তার, হাত পা পুরো শরীর ব্যথায় নাড়াতে পারছে না সে। নিদ্র আস্তে করে ডান পাশে ঘোলাটে চোখে দেখল সজীব বেডের ওপর শুয়ে আছে, আর একজন নার্স রুমের এক কোনায় চেয়ারে বসে ঘুমে ঝিমাচ্ছে। নিদ্রর শরীরের ব্যথা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। চোখ দুটো দিয়ে দুফোঁটা চোখের পানি গাল বেয়ে কানের লতিতে এসে লেগেছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করল নিদ্র, কিন্তু ব্যর্থ হলো সে। ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে উঠল নিদ্র। নিদ্রর চিৎকারে ঘুম উড়ে যায় নার্সের। চেয়ার থেকে পড়তে পড়তে পড়েনি সে। তাড়াতাড়ি নার্স নিদ্রর কাছে এসে দাঁড়ালো। এরপর একটা ইঞ্জেকশনে ব্যথার ঔষধ নিয়ে নিদ্রর হাতে থাকা ক্যানোলাতে ঔষধ পুশ করে দিলেন, কিন্তু এতে যেন নিদ্রর শরীরের ব্যথা বিন্দুমাত্র কমল না। নার্স আর উপায় না পেয়ে ঘুমের ঔষধ ইঞ্জেকশনে নিতে নিতে বলল, প্লিজ আপনি শান্ত হন। এভাবে চিৎকার করলে পাশের বেডে থাকা ছেলেটা ঘুম থেকে জেগে যাবে। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি ওকে। নার্সের কথা শুনে নিদ্রর চোখ মুখ বুজে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করলো, কিন্তু ব্যথা যেন বেড়েই চলেছে। নার্স ঘুমের ঔষধ ইঞ্জেকশনে দিয়ে আবার ক্যানোলাতে ঔষধ পুশ করে দিল। ঔষধ দিয়ে একটু সরে দাঁড়ালো নার্স। ধীরে ধীরে পুরো শরীর নিস্তেজ হয়ে ঘুমের দেশে তলিয়ে গেল নিদ্র। নার্স এটা দেখে নিজের বুকের উপরে ডান হাত রেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর সজীবের দিকে তাকালো নার্স। পিচ্ছি ছেলেটা গুটিসুটি মেরে বেডের উপরে শুয়ে আছে। নিদ্রর জ্ঞান ফেরার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছিল সজীবের। নার্স অনেক বুঝিয়ে সুজিয়ে সজীবের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে সজীবকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সজীব বলছিল তার মাথা ব্যথা করছে। তখন নার্স একটা ব্যথার ট্যাবলেট সজীবকে খাইয়ে দিয়েছিল। কেবিন থেকে বেরিয়ে হসপিটালের রিসিপশনের দিকে হাঁটা ধরল নার্স। সে রিসিপশনের কাছে এসে দেখল বজলুর একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে। সামিয়া, ইকরা, নীলা একে অপরের গায়ে ঢলে পড়ে ঘুমাচ্ছে। তৃপ্তি সালমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে, আর সালমা তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। নার্স সালমার আর বজলুরের দিকে এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, 5 নম্বর কেবিনের রোগীর লোক কি আপনারা? নার্সের গলার আওয়াজ শুনে বজলুর ফ্লোর থেকে মাথায় তুলে নার্সের দিকে তাকালো। সালমারও একই অবস্থা। সালমা বজলুরের দিকে তাকালো। বজলুর নার্সের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, হ্যাঁ, আমরা 5 নাম্বার কেবিনের রোগীর লোক। কেন, কোনো সমস্যা হয়েছে? নার্স বজলুরের কথা শুনে বজলুরের দিকে তাকিয়ে বলল, না আঙ্কেল, কোনো সমস্যা হয়নি। আপনাদের রোগীর জ্ঞান ফিরেছে। আমি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এখন যেতে পারেন, তবে হইহুল্লোড় করবেন না, তাহলে রোগী ঘুম থেকে জেগে যাবে আর অনেক সমস্যা করবে। এই বলে নার্স সেখান থেকে চলে গেল। বজলুর চেয়ারে ঠায় বসে রইল। সালমা তৃপ্তিকে আস্তে করে ডেকে তুলল। তৃপ্তির চোখ দুটো 2 হাত মুঠি করে ডলতে ডলতে বলল, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? সালমা তৃপ্তির দিকে সরু চোখে তাকিয়ে বলল, সজীব আর নিদ্রর জ্ঞান ফিরেছে, ওদের কেবিনে যেতে হবে। তুই যাবি না এখানেই থাকবি? সালমার কথা শুনে তৃপ্তি কিছুটা বিচলিত হয়ে সালমার ডান হাত ধরে বলল, আমি যাব আম্মু। সালমা তৃপ্তির হাতের উপর বাম হাত রেখে বলল, ঠিক আছে। এই বলে সালমা বজলুরের দিকে তাকিয়ে বলল, এখনো কি এখানেই বসিয়ে রাখবি? সালমার কথা শুনে সালমার দিকে তাকালো বজলুর। এরপর বজলুর সালমার থেকে চোখ ফিরিয়ে শূন্যে চোখ রেখে বলল, হ্যাঁ চলো। এই বলে বজলুর চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সালমার তৃপ্তিও বসা থেকে উঠে দাঁড়ালো। তৃপ্তি, নীলা, সামিয়া আর ইকরার দিকে তাকিয়ে বলল, আব্বু, সামিয়া আর আপুদের ডেকে তুলি। তৃপ্তির দিকে শান্ত চোখে তাকিয়ে বজলুর বলল, এখন ডাকার দরকার নেই, মেয়েগুলো একটু রেস্ট নিক। কিন্তু আব্বু, নীলা আপু বলেছিল ভাইয়া সজীবের জ্ঞান ফিরলে তাকে যেন ডেকে তুলি। তৃপ্তির কথা শুনে সালমা চারিদিকে একবার চোখ বুলিয়ে বলে উঠল, ঠিক আছে, তুই ওদের ডাক। এখানে মেয়েগুলোকে একা রেখে যাওয়া ঠিক হবে না। সালমার কথা শুনে তৃপ্তি সালমার হাত ছেড়ে দিয়ে নীলা, সামিয়া আর ইকরাকে ডেকে তুলল। নীলা আড়মোড়া ভেঙে হাই তুলে তৃপ্তিকে বলল, কি হয়েছে সুইটি? নীলার দিকে তাকিয়ে বলল, আপু, ভাইয়া আর
সজীবের জ্ঞান ফিরেছে, আমাদের কেবিনে যেতে হবে। তৃপ্তির কথা শুনে নীলা তড়িঘড়ি করে বলল, আরে তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই? চলো কেবিনের ভিতরে, ওদিকে আবার কি হচ্ছে কে জানে। এই বলে বসা থেকে উঠে দাঁড়ালো নীলা, সাথে সামিয়া আর ইকরাও। বজলুর নীলার দিকে তাকিয়ে বলল, এত তড়িঘড়ি করা কিছু নেই মামুনি, ওদের জ্ঞান ফিরেছে, তবে নার্স ইঞ্জেকশন দিয়ে ওদের আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। নীলা বজলুরের কথা শুনে বজলুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, যদি ওদের আবার ঘুম ভেঙে যায়, তখন যদি ওদের সমস্যা হয় আর আমরা যদি ওখানে না থাকি, তাহলে কি হবে? নীলাকে আর বলতে না দিয়ে সালমা বলল, আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন চলো সবাই, এখানেই দাঁড়িয়ে থাকার আর কোনো মানি হয় না। এই বলে সালমা হাঁটা ধরলো। সালমার যাওয়া দেখে সবাই সালমার পিছনে হাঁটা ধরলো। অতঃপর 5 নম্বর কেবিনের ভেতরে এসে দাঁড়ালো সবাই। সালমার কোনো দিকে না তাকিয়ে আস্তে করে এসে সজীবের বেডের পাশে বসলো। এরপর সজীবের কপালের ব্যান্ডেজের উপর দিয়ে ঠোঁট দুটো ছোঁয়ালেন তিনি। সালমা সজীবের পুরো শরীরে হাত বুলিয়ে বোঝার চেষ্টা করলেন আর কোথায় ব্যথা পেয়েছে কিনা। বুকের ভেতর দূর দূর করছে সালমার, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে বারবার, কিন্তু তিনি ডান হাত আর বাম হাত দিয়ে চোখের পানি মুছে নিচ্ছেন বারবার। এদিকে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই। নিদ্রর মাথায় ব্যান্ডেজ, 2 হাতে ব্যান্ডেজ, বুকে ব্যান্ডেজ আর বাকি শরীরের উপর কম্বল দেওয়া। তৃপ্তি নিদ্রর দিকে এগিয়ে যেতে নিলে নীলা খপ করে তৃপ্তির ডান হাত ধরে বলল, এখন ওর কাছে যাওয়ার দরকার নেই। তৃপ্তি নীলার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলল, কেন আপু? ওর কি অবস্থা দেখতে পারছিস না? এখন বিন্দু মাত্র টাচ লাগলে ওর ঘুম ভেঙে যাবে, পরে অনেক সমস্যা হতে পারে। এখন ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই, আগে ও সুস্থ হোক তারপর যাস। এই বলে নীলা তৃপ্তির হাত ছেড়ে দিল। সামিয়া আর ইকরা কেবিনের ভেতরে থাকা দুটো চেয়ারে গিয়ে বসে পড়ল। নীলার কথার পিঠে আর কথা বলল না তৃপ্তি। বজলুর আবার কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা কেবিনের এক কোনায় গিয়ে দেওয়ালের সাথে ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। নীলার বসা দেখে সামিয়া আর ইকরাও নীলার পাশে গিয়ে বসলো। তৃপ্তি সালমার কাছে গিয়ে দাঁড়ালো। আম্মু, সজীবের কাছ থেকে সরে এসো, ওর সমস্যা হতে পারে। তৃপ্তির কথা শুনে সালমা বাম হাত দিয়ে চোখের পানি মুছে জোরালো কণ্ঠে বলল, কোনো সমস্যা হবে না। কিন্তু আম্মু। তৃপ্তির কথা শেষ হওয়ার আগে সালমা আবার বলল, তুই এখান থেকে যা। তৃপ্তি আর কথা বাড়ালো না, সে সেখান থেকে নীলার পাশে এসে বসে পড়ল। সালমা খানিকক্ষণ সময় সজীবের মাথায় হাত বুলিয়ে পাশে তাকালেন। নিদ্রকে দেখে আতকে উঠলেন তিনি। চোখ দুটো থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। ছেলেটার কিছু হলে তার মা বাবাকে কি জবাব দেবে তারা, ভেবে পাচ্ছেন না সালমা। এদিকে নীলা, তৃপ্তি, সামিয়া, ইকরা ক্যাবিনের ফ্লোরে লম্বা হয়ে শুয়ে ঘুমের দেশে তলিয়ে গেছে। সকাল 6টা বাজে। বজলু নিডর গাড়ি হসপিটালে নিয়ে আসছে। ভোরে নিডর গাড়ি নিয়ে আসার জন্য মিমের শ্বশুর বাড়িতে গিয়েছিল বজলুর। হসপিটালের পাশে গাড়ি পার্ক করে হসপিটালের ভিতরে আসলেন তিনি। অতঃপর 5 নম্বর কেবিনের ভেতরে গেল বজলুর কেবিনের ভেতরে গিয়ে দেখলো সালমা সজীবের বেডের ওপর ঘুমিয়ে আছে, আর সজীব সালমার বুকের সাথে লেপ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন এটাই তার একমাত্র নিরাপদ স্থান। সত্যি, মায়ের কোলই একমাত্র সন্তানের নিরাপদ স্থান, যা পৃথিবীতে আর কোথাও নেই। ফ্লোরে চোখ যেতে বজলুর দেখলো নীলা, তৃপ্তি, সামিয়া, ইকরা একে অপরের গায়ের উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। নিড্রর দিকে তাকিয়ে বজলুর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটা নিস্তেজ হয়ে আছে। এরপর বজলুর সজীবের বেডের পাশে এসে দাঁড়ালেন। সালমাকে আস্তে করে ডেকে তুললেন তিনি। ধীরে ধীরে চোখ খুলে বজলুরের দিকে তাকালো সালমা। বজলুর আস্তে করে রিনরিনিয়ে বলল, তাড়াতাড়ি ওঠো, বাড়িতে যেতে হবে। বজলুরের কথায় কপাল কুঁচকে যায় সালমার। তিনি আস্তে করে সজীবকে নিজে থেকে ছাড়িয়ে উঠে বসলেন। এরপর ঘুম জড়ালো কণ্ঠে সালমা বলল, এখন বাড়িতে যাব কেন? সালমার কথায় ফুস করে নিঃশ্বাস ছেড়ে বজলুর বলল, খাওয়া দাওয়া কিছু করতে হবে না, সেই কাল দুপুরে খেয়েছে সবাই, আর এখনো কিচ্ছু খাইনি। মেয়েগুলোর দিকে দেখো একবার, কি অবস্থা ওদের। বজলুরের কথা শুনে সালমা সজীব সহ কেবিনের ভেতরে থাকা সবার দিকে তাকালো। এরপর বেড থেকে নেমে দাঁড়িয়ে সালমা আস্তে করে বলল, হোটেল থেকে কিছু নিয়ে আসো, বাড়িতে যেতে হবে না এখন। সালমার কথা শুনে বজলুর ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এখন না হয় হোটেলের খাবার খাওয়া যাবে, কিন্তু দুপুরের খাবারে কি করবে? কেবিনের ভিতরে থাকা একটা চেয়ারে বসতে বসতে বলল বজলুর। সালমা কেবিনের ভিতরে থাকা ওয়াশরুমের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তুমি এখন খাবারের ব্যবস্থা করো, দুপুরের খাবার পরে দেখা যাবে। এই বলে সালমা ওয়াশরুমের ভিতরে চলে গেল। বজলুর খানিকক্ষণ সময় সেদিকে তাকিয়ে থাকলো। এরপর আর বসে না থেকে খাবার আনার জন্য কেবিন থেকে বেরিয়ে গেলেন তিনি।
গায়ের উপর ভারী কিছু অনুভব করতে ধীরে ধীরে চোখ দুটো খুলে নীলা চোখ খুলে ডান পাশে তাকিয়ে দেখলো তৃপ্তি তাকে ডান দিক থেকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে। বাম দিকে চোখ ফিরিয়ে নীলা দেখলো ইকরা বাম দিক থেকে তার পায়ের উপর পা ফেলে রেখেছে, আর সামিয়া ইকরাকে বাম দিক থেকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে আছে, ঠিক তৃপ্তির মতো। নীলা একটা জোরে নিঃশ্বাস ছাড়লো। মাঝখানে শুয়ে তার অবস্থা নাজেহাল। নীলা তার বাম হাত দিয়ে আস্তে করে তৃপ্তির কাছে থেকে তার ডান হাত ছাড়ালো। এরপর আস্তে করে তৃপ্তির ডান পা নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিল নীলা শোয়া থেকে উঠে বসে ইকরার পা নিজের পায়ের উপর থেকে সরিয়ে ফাঁক গলিয়ে তাদের মাঝখান থেকে বেরিয়ে আসলো। নীলা বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক তৃপ্তি, সামিয়ার ইকরার দিকে তাকালো। এরপর কেবিনের ভিতরে থাকা ওয়াশরুমের দিকে চলে আসলো সে। ওয়াশরুমের দরজার কাছে এসে বুঝতে পারলো ভেতরে কেউ আছে। ভেতর কে হতে পারে তা বোঝার জন্য নীলা পেছনে ঘুরে পুরো কেবিনের ভেতরে চোখ বোলালো। দেখলো কেবিনের ভেতরে সালমার বজলুর নেই। নীলা বুঝতে পারলো ওয়াশরুমের ভেতরে সালমান অথবা বজলুর গিয়েছে। এটা বুঝতে পেরে নীলা আস্তে করে সেখান থেকে সরে এসে কেবিনের ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লো। কিছু সময় পার হওয়ার পর ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসলো সালমা বেরিয়ে আসতেই নীলা চট করে লম্বা পা ফেলে ওয়াশরুমের ভিতরে চলে গেল। সালমা কিছু বুঝতে না পেরে খানিকক্ষণ সময় সেদিকে তাকিয়ে থাকলো। এরপর সালমা তৃপ্তি, সামিয়া, ইকরার কাছে গিয়ে একে একে তিনজনকে ডেকে তুললো। এমন সময় নার্স আসলো কেবিনের ভেতরে। নার্স কেবিনের ভেতরে এসে সোজা নিদ্র বেডের ডান দিকে গিয়ে ইঞ্জেকশনে ওষুধ নিতে লাগলো। তৃপ্তি সেটা দেখে নিদ্র বেডের বাম দিকে এসে নার্সের কার্যক্রম মনোযোগ দিয়ে দেখতে লাগলো। একে একে 3টে ইঞ্জেকশনে ওষুধ নিল নার্স। এরপর ধীরে ধীরে নিদ্র ডান হাতে থাকা ক্যানুলাতে একে একে 3টে ইঞ্জেকশনের ওষুধ দিয়ে দিল। তৃপ্তি খুব মনোযোগ সহকারে সেটা দেখলো। সালমা তখন নার্সের কাছে এগিয়ে এসে বলল, এখন কি অবস্থা ওর? নার্স একটু সময় নিয়ে সালমার দিকে তাকিয়ে বলল, আসলে আন্টি, আমি তো ডক্টর নই, আমি একজন নার্স। ওনার কি অবস্থা সেটা ডক্টর বলতে পারবেন। তবে আমি এখন আশা করছি ওনার শরীরের ব্যথা কিছুটা কমবে, ভালো ফিল করবে। বাকিটা ডক্টর দেখবে, তারপর বলবেন। এই বলে নার্স সজীবকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ইঞ্জেকশনে ওষুধ নিতে লাগলো। নার্সের এমন কথা শুনে সালমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু? সালমা আর কিছু বলার আগে নার্স বলে উঠল, হ্যাঁ, ওনাকে আপনারা তরল জাতীয় খাবার খাওয়াবেন, সাথে এই পিচ্চিটাকেও, যাতে ওনাদের সেটা চিবোতে না হয়। যেমন ধরুন স্যুপ, সেমাই, সুজি ইত্যাদি। ইকরা তখন সজীবের বেডের কাছে এসে দাঁড়িয়ে নার্সকে বলল, আচ্ছা তা বুঝলাম, কিন্তু আপনাদের ডক্টর রুগী দেখতে আসবে কখন? ইকরার কথা শুনে নার্স ইকরার দিকে তাকিয়ে বলল, ডক্টর তো আপনাদেরই লোক, উনি কখন আসবেন তা তো আপনারাই জানেন। নার্সের এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এখানে তো তাদের মধ্যে কেউ ডক্টর নয়, তাহলে নার্স তাদের লোককে ডক্টর বলছে কেন? সামিয়া নার্সের দিকে এগিয়ে এসে বলল, ডক্টর? আমাদের লোক মানে? আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। এমন সময় নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সে এসে সামিয়ার শেষের কথা শুনতে পেল। নীলা তখন সামিয়ার কাছে এসে বলল, কি হয়েছে সামিয়া? নীলার কথা শুনে পেছনে ঘুরে নীলার দিকে তাকালো সবাই। সামিয়া বলল, আপু, নার্স বলছে আমাদের লোক নাকি ডক্টর, যে কিনা সজীব আর ভাইয়ার চিকিৎসা করছে, কিন্তু আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। সামিয়ার কথা শুনে নীলা একটু সময় নিয়ে ভেবে ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, ডক্টর আমাদের লোক। ডক্টর আমাদের লোক মানে? তুমি কি বলছো আপু? তাহলে কে সে? আমাদের মধ্যে তো কেউ ডক্টর নয়। আচ্ছা আপু, আপনি তো জানেন ডক্টরকে, তাহলে নিশ্চয়ই আপনার কাছে ডক্টরের নাম্বার আছে। আপনি প্লিজ ওনাকে একটু আসতে বলুন। সজীবকে ইঞ্জেকশন দিয়ে নার্স এই বলে কেবিন থেকে বেরিয়ে গেল। সালমা তখন নীলার কাছে এসে বলল, আমার জানা মতে আমাদের। সালমাকে থামিয়ে নীলা বলল, আন্টি আপনি এখানে এসে বসুন, আমি সব বলছি। এই বলে নীলা সালমাকে সজীবের বেডের পাশে বসালো। তারপর নিজেও সালমার মুখোমুখি বসলো। সামিয়া আর ইকরা দুটো চেয়ার টেনে এনে বসলো। আর তৃপ্তি এদিকে নিদ্র বেডের বাম পাশে বসে গালে হাত দিয়ে নিদ্র মুখের দিকে তাকিয়ে নিদ্রকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। নীলা বলল, নিদ্র ভাইয়াকে যারা বাঁচিয়েছে, মানে আমাদের সাথে যে দুজন ছেলে হসপিটালে এসেছে, তাদের মধ্যে একজন ডক্টর। উনি নিদ্র ভাইয়া আর সজীবের চিকিৎসা করেছেন। নীলার কথা সালমা কিছু বুঝতে পারলেন না। তিনি সরু চোখে নীলার দিকে তাকিয়ে বললেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। কোন দুজন ছেলে হসপিটালে এসেছে তোমাদের সাথে, আর কি চিৎকার করছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
সালমার কথার পিঠে ইকরা বলে উঠল, আমি বুঝতে পারছি নীলা আপু কার কথা বলেছে। আসলে আন্টি, নীলা আপু ইমন ভাইয়ের কথা বলেছে। উনি হলেন নিলয় ভাইয়ার বড় চাচুর ছেলে, ঢাকায় থাকেন। উনি একজন ডক্টর। কাল আপনি আর তৃপ্তি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন ইমন ভাইয়া আর জয় ভাইয়া সবাইকে নিয়ে এই হসপিটালে আসে। ওনার সাথে আমার গত পরশু কথা হয়েছিল। বেশ ভালো একজন মানুষ উনি। ইকরার কথা শুনে সালমা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। যা বোঝার তিনি সব বুঝে গেছেন, কিন্তু এদিকে ইকরার শেষের কথাগুলো শুনে নীলার ভেতর থেকে গা জ্বলে গেল। কেন এমন হলো নীলা নিজেও বুঝতে পারছে না। কিছু সময় নীরবতা কাটালো কেবিনের ভেতরে, কারণ সবাই ফ্রেশ হতে ব্যস্ত। তখন বজলুর আসলো কেবিনের ভেতরে। তিনি ক্যাবিনের ভেতরে এসে সোজা সালমার কাছে গিয়ে হাতে থাকা নান, রুটি, সবজির প্যাকেট আর 3টে প্লেট, 1 বোতল পানি সালমার হাতে দিলেন। সালমা বজলুরের হাত থেকে খাবারের প্যাকেটগুলো নিজের হাতে নিয়ে বলল, আমাদের বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি। বজলুর অবাক দৃষ্টিতে সালমার দিকে তাকালো। একটু আগে তো তিনি বলেছিলেন বাড়ি যাওয়ার কথা, কিন্তু সালমা নিষেধ করে বলেছিল হোটেলে খাবার নিয়ে আসতে। এখন আবার বাড়ি যাওয়ার কথা বলছে। সত্যি মেয়ে মানুষের মন বুঝা বড় দায়। বজলুর মনে মনে এগুলো ভেবে সালমাকে বলল, এখন বাড়ি যাব কেন? হোটেল থেকে তো খাবার নিয়ে আসছি। বজলুরের কথা শুনে তৃপ্তি এগিয়ে এসে বলল, আব্বু, আমরা তো এগুলো খাবো, কিন্তু ভাইয়া আর সজীবকে এগুলো খাওয়ানো যাবে না। নার্স বলে গেছে ওদের তরল জাতীয় খাবার খাওয়াতে হবে, যেমন সুজি, স্যুপ, সেমাই। বজলু তৃপ্তির দিকে তাকালো। নীলা এগিয়ে এসে বলল, আন্টি, আসলে আমাদের দেরি করা উচিত হবে না। এক কাজ করলে কেমন হয়, আমি, আপনি আর আঙ্কেল বাড়িতে যাই, আর সুইটি, সামিয়া, ইকরা ওরা একটু সময় এখানে থাকুক। আমরা ফিরে আসলে না হয় ওরা যাবে। নীলার কথা শুনে ইকরা এগিয়ে এসে বলল, কিন্তু আপু, আমার আম্মু বারবার ফোন করছে বাড়িতে যাওয়ার জন্য। আমি থাকতে পারবো না। নীলা ইকরার কথা শুনে বলল, একটু সময় তো থাকো, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। এ বলে নীলা আবারও বজলুরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, এখান থেকে আপনাদের বাড়ি যেতে কত সময় লাগবে? বজলুর একটু সময় ভেবে নিয়ে বলল, প্রায় 1 ঘন্টা। বজলুরের কথা শুনে নীলা নিজের ফোন থেকে টাইম দেখে ইকরাকে বলল, এখন বাজে 7:25। আমরা 12টা বাজে আবার ফিরে আসব। ইকরা, তুমি একটু তোমার আম্মুকে ম্যানেজ করো, এই সময়টুকু থাকো প্লিজ। নীলার কথা শুনে ইকরা একটু ভেবে বলল, আচ্ছা, আমি থাকছি, বাট তোমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করো। সামিয়া, তোমার কোনো সমস্যা আছে? সামিয়া এগিয়ে এসে দাঁড়িয়ে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ইকরা আপুর ফোন দিয়ে আম্মুকে সব বলছি। নীলা ক্যাবিনের কোণে পড়ে থাকা রক্তমাখা নিজের বোরখা, পার্স, তৃপ্তির বোরখা, পার্স আর সালমার বোরখা হাতে নিয়ে তারা দিয়ে বলল, আন্টি, চলুন আমরা বাড়িতে যাই। আমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব। ওদের এগুলো দিয়ে যান, ওরা এগুলো খাক। নীলার কথা শুনে সালমা তড়িঘড়ি করে তৃপ্তিকে বলল, হ্যাঁ, ঠিক বলছি। আচ্ছা মা, তোরা এগুলো খেয়ে নে। আর সজীব, ঘুম থেকে উঠলি বলবি আম্মু বাড়িতে গেছে খাবার আনতে। আচ্ছা। ছোট করে উত্তর দিল তৃপ্তি। সালমা, নীলা আর বজলুর কেবিন থেকে বেরিয়ে গেল, উদ্দেশ্য বাড়িতে যাবে। তৃপ্তি এগিয়ে এসে সজীবের বেডের পাশে বসে 3 প্লেটে 2টো করে নান, রুটি আর সবজি দিয়ে প্লেট সাজিয়ে সামিয়া আর ইকরাকে বলল, সামিয়া আপু আসেন, খেয়ে নিই। তৃপ্তির কথা শুনে ইকরা আর সামিয়া এগিয়ে এসে 2টো চেয়ারে বসলো, আর তৃপ্তি সজীবের বেডের উপর বসে তাদের হাতে প্লেটগুলো দিল। সামিয়া বলল, কয়টা রুটি এনেছে আঙ্কেল? একটু রুটি ছিঁড়ে মুখে পড়ে বলল সামিয়া। তৃপ্তি প্যাকেটের ভিতরে তাকিয়ে বলল, আরো 8টার মতো আছে। কেন, আরো লাগবে নাকি তোর? আরে না, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। এত রুটি এনেছেন কেন আঙ্কেল? সামিয়ার কথা শুনে ইকরা বলল, সবাই খাবে ভেবে এনেছিল হয়তো, কিন্তু তারা না খেয়ে চলে গেল, তাই এগুলো বেশি হয়ে গেছে। হতে পারে। এই বলে সামিয়া খেতে লাগলো, আর সাথে ইকরাও। তৃপ্তি একটু সময় বসে থেকে সেও খাওয়া শুরু করলো। সকাল 8:35। বজলুর গাড়ি ড্রাইভ করে নিজের বাড়ির দিকে যাচ্ছেন। চেয়ারম্যান বাড়ি থেকে একটু দূরে গাড়ি দাঁড় করিয়ে ফেললো বজলুর। সামনের দিকে তাকিয়ে আটকে উঠলেন তিনি। বুকের ভেতর দূর দূর করতে লাগলো। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় সালমা আশেপাশে তাকিয়ে বলল, কি হলো, গাড়ি রাস্তার মধ্যে দাঁড় করালে কেন? নীলাও বলে উঠল, কি হয়েছে আঙ্কেল, গাড়ি দাঁড় করালেন কেন? কোনো সমস্যা হয়েছে কি? গাড়ির পেছনের সিট থেকে নীলার সালমার কথা শুনে পিছনে ঘুরে তাকালো বজলুরের কপাল ঘামে ভেজে আছে। সালমা তা দেখে বলল,
কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছুটা বিচলিত হয়ে বলল সালমা। বজলুর আবার ঠিক হয়ে বসে বলল, সামনে তাকাও, তারপর বুঝতে পারবে। বজলুরের কথা অনুযায়ী নীলা আর সালমা সামনের দিকে তাকালো। সামনে তাকিয়ে নীলার মুখ চুপসে যায়, বুকের ভেতর ধপ ধপ শব্দ শুরু হয়ে যায়। শুকনো ঢোক গিলে সালমার ডান হাত ধরে সে। সালমা নিজেও শখ খেয়ে তাকিয়ে আছে। একই দেখছেন তিনি, কতগুলো ছেলে হাতে অস্ত্র নিয়ে তাদের বাড়ির চারপাশ ঘেরাও করে রেখেছে। বজলুর নিজেকে শান্ত করে আবার গাড়ি স্টার্ট দিয়ে চেয়ারম্যান বাড়ির গেটের কাছে আসলো। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে নিলে দুজন ছেলে হাতে রামদা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। বজলুর সাথে সাথে গাড়ি ব্রেক করলো, আর একটা ছেলে বজলুরের কাছে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি চাই এখানে? গাড়ির ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন কেন? ছেলেটা ঝাঁঝালো কণ্ঠের কথা শুনে গাড়ির ভেতরে থাকা সালমা নীলা কেঁপে উঠল। বজলুর শান্ত কণ্ঠে বলল, এটা আমার বাড়ি, আর তুমি বলছো আমি কেন গাড়ি ভেতরে ঢুকাচ্ছি? হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে বলল, আরে ভাই, এটা তো নিদ্র ভাইয়ের গাড়ি। এই, তুই এনাদের দাঁড় করিয়ে রেখেছিস কেন? আঙ্কেল, আপনারা ভিতরে যান। এই বলে ছেলেটা আগে ছেলেটির মাথায় গাঁটটা মেরে বলল, বেশি পাকনামি করিস তুই। আরে ভাই, কি করছিস তুই? নিজের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ছেলেটি। বজলুর গাড়ি আবার স্টার্ট দিয়ে বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করালো। গাড়ি পার্ক করে গাড়ির ভেতর থেকে নেমে তাড়াতাড়ি বজলুর বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো। বজলুরের পিছু পিছু সালমাও হাঁটা ধরলো। নীলার ভয় করছে গাড়ি থেকে নামতে, কিন্তু বাড়ির ভেতরে তো যেতে হবে। নীলা হাতে বোরখা আর পার্সগুলো নিয়ে আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো। আশেপাশে তাকে নীলার প্রাণ হুঁশ হয়ে যায়। কতগুলো ছেলে বিভিন্ন ধরনের অস্ত্র হাতে নিয়ে তার দিকে তাকিয়ে আছে, যেন সে মঙ্গল গ্রহ থেকে এসেছে, এমন ভাবে তার দিকে তাকিয়ে আছে। নীলা ভয়ে ভয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরলো। বাড়ির মেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে নীলার প্রাণ ফিরে এলো, কারণ নীলা সাব্বির, জ্যাক আর রাহুলকে দেখতে পেয়েছে। কিন্তু নীলা একই দেখছে, সাব্বির বজলুরের গলা চেপে ধরে আছে, আর জ্যাক রাহুল তা ছাড়ানোর চেষ্টা করছে। সালমা সাব্বিরের পায়ে পড়ে বিলাপ করছেন বজলুরকে ছেড়ে দেওয়ার জন্য। নীলা এটা দেখে চিৎকার করে বলে উঠল, ভাইয়া, আপনারা এটা কি করছেন? নীলার চিৎকার শুনে সদর দরজার দিকে তাকালো জ্যাক, সাব্বির আর রাহুল। তারা নীলাকে এখানে দেখে বেশ অবাক হলো। আপনা আপনি কপাল কুঁচকে যায় তাদের। সাব্বির বজলুরের গলা থেকে হাত কিছুটা আলগা করে নেয়। সে সুযোগে জ্যাক আর রাহুল বজলুরের কাছ থেকে সাব্বিরকে টেনে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়, আর নীলা দৌড়ে এসে বজলুরকে ধরলো, সাথে সালমাও। নীলা আর সালমা মিলে বজলুরকে একটা সিঙ্গেল সোফায় নিয়ে বসালো। বজলুর জোরে জোরে শ্বাস টানছে, একটুর জন্য তার প্রাণ হুঁশ হয়ে যেত। সালমা বজলুরের গলা আর বুকে হাত বুলাচ্ছেন, বজলুরকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তিনি। চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে তার। এদিকে সাব্বিরকে শান্ত করার চেষ্টা করছে জ্যাক আর রাহুল। নীলা দৌড়ে কিচেনে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলো। এরপর বজলুরকে পানিটুকু খেতে বলল নীলা। সালমা নীলার হাত থেকে পানির গ্লাস নিয়ে বজলুরকে ধীরে ধীরে পানি খাওয়াতে লাগলো। রাহুল সাব্বিরের পাশে থেকে উঠে নীলার কাছে এসে বলল, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। এই বলে রাহুল সেখান থেকে বাড়ির সিঁড়ির কাছে চলে গেল, আর নীলা সবার দিকে চোখ বুলালো। সাব্বিরকে জ্যাক বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে শান্ত করার চেষ্টা করছে। বজলুর কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছে। সালমা বজলুরের বুকে হাত বুলাচ্ছেন। নীলা আর দাঁড়িয়ে না থেকে রাহুলের কাছে গেল। রাহুল সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। নীলা রাহুলের সামনে মাথা নিচু করে এসে দাঁড়ালো। কি হয়েছিল? আর নিদ্র এখন কোথায়? তুমি এ ব্যাপারে কিছু জানো? জানলে সব সত্যিটা আমার কাছে বলো, আমরা অনেক টেনশনে আছি। শান্ত কণ্ঠে বলে ওঠে রাহুল। নীলা কিছুটা কাচুমাচু হয়ে কালকে সব কথা খুলে বলল রাহুলকে। সব শুনে রাহুল বিচলিত হয়ে বলে উঠল, তাহলে নিদ্র এখন হসপিটালে? কোন হসপিটালে বলো তাড়াতাড়ি আমাকে। নীলা তখন হসপিটালের নাম বলল, কিন্তু রাহুল তা চিনতে পারল না। রাহুল বলে উঠল, এটা আবার কোথায়? আচ্ছা, তুমি এদিকে আসো। এ বলে রাহুল আবার সাব্বির আর জ্যাকের সামনে এসে দাঁড়ালো। রাহুলের পিছু পিছু নীলাও এসে দাঁড়ালো সালমার পাশে। রাহুল জ্যাক আর সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, গাইস, নিদ্র হসপিটালে ভর্তি, আমাদের হসপিটালে যেতে হবে। রাহুলের কথা শুনে সাব্বির আর জ্যাক অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো। চোখ দুটো চকচক করে ওঠে তাদের। নীলা সালমাকে আস্তে করে বলল, আন্টি, এনারা নিদ্র ভাইয়ের বন্ধু। নীলার কথা শুনে সালমার বজলুর অবাক দৃষ্টিতে তাকালো রাহুল, জ্যাক আর সাব্বিরের দিকে। বন্ধুর জন্য কেউ এতটা পথ জার্নি করে এত দূরে আসতে পারে, এটা জানা ছিল না সালমার। সালমা তো ভেবেছিল তাদের কোনো পুরনো শত্রু হয়তো লোক পাঠিয়েছে তাদের মারার জন্য। হঠাৎ কিছু একটা মনে পড়তে সালমার বুক ধরত করে উঠল, চোখ দুটো দিয়ে পানি গড়িয়ে পড়লো। জ্যাক রাহুলের কথা শুনে বলে উঠল, কি বলছিস তুই রাহুল? হ্যাঁ, আমি সত্যি বলছি। নীলা বলছে ওরা এখন হসপিটাল থেকে এসেছে। রাহুলের কথা শুনে জ্যাক বসা থেকে উঠে সালমা আর বজলুরের কাছে এসে দাঁড়ালো। জ্যাকের পিছু পিছু রাহুল এসে দাঁড়ালো।
সাব্বির মাথা নিচু করে সোফায় বসে আছে। জ্যাক কিছুটা দুঃখিত গলায় বলল, সরি আঙ্কেল, আমাদের বন্ধু বুঝতে পারেনি, প্লিজ মাফ করে দিবেন তাকে। জ্যাকের কথা শেষ হতে রাহুল বলে উঠল, আঙ্কেল, আমাদের মাথাটা ঠিক ছিল না, তবুও দেখেন কতটা শান্ত থাকার চেষ্টা করছি। আমাদের মধ্যে কেউ কিন্তু শান্ত নয়, তবে ওর গায়ের রক্ত একটু বেশি টকবকে, তাই এমন করে ফেলছে। ওর হয়ে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দিবেন। জ্যাক আর রাহুলের ব্যবহারে মুগ্ধ হয় বজলুর আর সালমা। সালমা আর বজলুর কিছু বলার আগে জ্যাক আবার নীলার দিকে তাকিয়ে বলল, তুমি জানো নিদ্র কোন হসপিটালে ভর্তি? নীলা জ্যাকের কথা শুনে মাথা নিচু করে রিনিয়ে বলল, হ্যাঁ ভাইয়া। জ্যাক নীলার কথা শুনে বলল, তাহলে তুমি আমাদের সাথে চলো, আমাদের হসপিটালটা দেখিয়ে দিয়ে আসো। জ্যাকের কথা শুনে সালমা চোখের পানি মুছে বলল, তোমরা অনেক দূর থেকে এসেছো, কিছু খেয়ে তারপর যাও, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। এই বলে সালমা কিচেনের দিকে পা বাড়াতে নিলে রাহুল বলে উঠল, আন্টি, আমরা এখন কিছু খাবো না, অযথা কষ্ট করার এখন প্রয়োজন নেই। আপনাদের অনেক টায়ার্ড মনে হচ্ছে, আপনারা রেস্ট নিন। আমরা তো আর চলে যাচ্ছি না, আমরা আছি, কিছুদিন থেকে যাব আমরা আপনাদের এখানে। কি বলিস জ্যাক? দাঁত কেলিয়ে শেষের কথা জ্যাকের দিকে তাকিয়ে বলল রাহুল। জ্যাক কিছুটা আমতা আমতা করে বলল, হ্যাঁ না মানে, আচ্ছা সেটা পরে দেখা যাবে, নীলা চলো। শেষের কথা নীলার দিকে তাকিয়ে বলল জ্যাক। নীলা একটা শুকনো ঢোক গেলে বলল, ভাইয়া আপনারা একটু দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে নীলা বোরখার পার্স ফ্লোর থেকে হাতে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। নীলার প্রচন্ড ভয় পাচ্ছে। নীলা জানে তার কিছু হবে না, কিন্তু তবুও কেন যেন ভয় লাগছে। সালমা জ্যাকের দিকে তাকিয়ে কপাল কুঁচকে কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে কোথায় যেন দেখেছি। সালমার কথা শুনে বজলুর জ্যাকের দিকে তাকালো। জ্যাকের দিকে ভালো করে তাকিয়ে বজলুর চোখ বড় বড় হয়ে যায়। এই তো সেই ছেলে, লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, যাকে বজলুর নিটোর ল্যাপটপে দেখেছিল জেসিকা মারার সময়। জ্যাক সালমা আর বজলুরের দিকে তাকিয়ে একটু সময় নিয়ে ভেবে তারপর জোরে একটা নিঃশ্বাস ছেড়ে সাব্বিরের পাশে গিয়ে বসলো। রাহুল আর সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে জ্যাকের দিকে। রাহুল বলল, কিরে, তোকে ইনি কোথায় দেখেছেন? জ্যাক ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, বস আমি বলছি। জ্যাকের কথা মতো রাহুল জ্যাকের পাশে গিয়ে বসলো। সালমা এসে বজলুরের পাশে এসে দাঁড়ালো। জ্যাক মাথা তুলে বজলুর আর সালমার দিকে তাকিয়ে বলল, মাসখানিক আগে নিদ্র ল্যাপটপে দেখেছেন আপনারা আমাকে, আশা করছি বুঝতে পারছেন কোন সময় দেখেছেন। জ্যাকের কথা শুনে সালমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গেছে। কাপা কাপা হাতে বজলুরের কাঁধে হাত রাখলেন তিনি। মনে পড়ে যায় সে রাতের কথা, নিদ্রর উচ্চ চিৎকার, দেয়ালে ঘুষি দেওয়া, জেসিকার মৃত্যু। সবকিছু মনে পড়তে সালমার বুক কেঁপে ওঠে, ভয়ে হিম হয়ে যায় সালমা। বজলুর একবার সালমার দিকে তাকিয়ে আবার জ্যাকের দিকে তাকালো। রাহুল আর সাব্বির জ্যাকের কথা কিছু বুঝতে পারলো না। সাব্বির বলল, কিছু বুঝলাম না। জ্যাক একটা বিরক্তিকর মুখ দেখিয়ে বলল, আরে ওই মেয়েটা নিদ্রর ফ্রেন্ড, কি যেন নাম ওর, ও হ্যাঁ মনে পড়েছে, ওই জেসিকা না ফেসিকা। ওই মেয়েকে সায়স্তা করতে গিয়ে নিদ্র ল্যাপটপে আমাকে দেখেছিল এনারা। একটু ভেবে কথাগুলো বলল জ্যাক। জ্যাকের কথা শুনে সাব্বির আর রাহুল ছোট করে ওহ বলল। বজলুর কিছুটা আমতামতা করে বলল, মেয়েটাকে না মারলে হতো না? বজলুরের কথা শুনে সাব্বির আর রাহুল চোখ বড় বড় করে বজলুরের দিকে তাকালো। সাব্বির আর রাহুলের তাকানো দেখে সালমা শুকনো ঢোক গিলে বজলুরের কাঁধ খামচি মেরে ধরলো। বজলুরের উপর সালমার এখন রাগ হচ্ছে। এখন এটা কেন বললেন তিনি? এখন এটা না বললে কি হতো না? আর দোষ তো মেয়েটার ছিল, ও মরলে কি আর বাঁচলে কি? এমন জীবন থেকে মরে যাওয়া ভালো, যেখানে নিজের আপন মানুষকে লোক দিয়ে মেরে ফেলেছে এই মেয়ে, সেখানে জীবিত থেকে কি লাভ? জ্যাক বজলুরের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, আঙ্কেল, মেয়েটার ব্যাপারে আমাদের থেকে বেশি আপনারা ভালো জানেন। আর মেয়েটাকে আমি মারিনি, ও নিজে নিজে মরেছে, নিজের গলায় আর পেটে নিজে ছুরি চালিয়েছে। এটা আপনারা নিদ্র ল্যাপটপে ক্লিয়ার দেখেছেন। এ বলে জ্যাক আবার দাঁত কটমট করে চোখ গরম করে বজলুর আর সালমার দিকে তাকিয়ে বলল, দুটো বাচ্চা আর একজন মহিলার মরণ যন্ত্রণা দেখেছি আমি 5 বছর আগে। গলা কেটে দিলে মুরগি যেমন ফ্লোরে পড়ে লাফাতে থাকে, ঠিক তেমনিভাবে মারা হয়েছিল ওদের। কতটা নির্মমভাবে মারা হয়েছিল সেটা আমি নিজের চোখে দেখেছি। জীবনে প্রথম মার্ডার হতে দেখেছি সেদিন। যারা নিজের সন্তানকে নিয়ে চিন্তা করে না তারা কিসের মা? আর মেয়েটা যে পথে গিয়েছিল, থাক আর বললাম না সে কথা। তবু আপনি বলছেন মেয়েটাকে বাঁচিয়ে রাখা উচিত ছিল? জ্যাকের কথার তীক্ষ্ণ দৃষ্টি দেখে কেঁপে উঠল বজলুর আর সালমা। এমন সময় নীলা সিঁড়ি বেয়ে নিচ তলায় নেমে আসলো। জ্যাক নীলাকে দেখে কিছুটা শান্ত করে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সাব্বির আর রাহুলের দিকে তাকিয়ে বলল, চল, আর বসে থেকে লাভ নেই। এই বলে জ্যাক বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। জ্যাকের পিছু পিছু সাব্বির আর রাহুলও বেরিয়ে গেল।
নীলা সালমার পাশে এসে দাঁড়ালো। সালমা নীলার ডান হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে কিছুটা মিনতি সুরে বলল, কোনো সমস্যা হবে না তো তোমার? আমার ভয় হচ্ছে এদের সাথে তোমাকে একা ছাড়তে। নীলা সালমার হাতের উপর নিজের বাম হাত তুলে দিয়ে বলল, আন্টি আপনি কোনো ভয় পাবেন না, এনাদের আমি ভালো করে চিনি। নীলার কথা শেষ হতে সালমা বলল, তা বুঝলাম, কিন্তু তুমি তো এখনো কিছু খেলে না। সালমার কথা শুনে নীলা বলল, আন্টি আপনি আমার খাওয়া নিয়ে টেনশন করবেন না, আমি ওখানে গিয়ে কিছু খেয়ে নেব। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সালমা নীলার হাত ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর আবার ফিরে এসে নীলার হাতে 10,000 টাকা দিয়ে বলল, তুমি হসপিটালে গিয়ে কিছু খেয়ে নিও, আর কোনো কিছু দরকার পড়লে এই টাকা থেকেই খরচ করবে। তৃপ্তি আর সজীবের খেয়াল রেখো, আমি তাড়াতাড়ি খাবার রান্না করেই নিয়ে আসছি। নীলা টাকাগুলো নিতে চাইল না, কিন্তু সালমা জোর করে নীলার পার্সে টাকাগুলো পুরে দিল। নীলা বাধ্য হয়ে টাকাগুলো নিয়ে আসি বলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেল। নীলা বেরিয়ে যেতেই সালমা ধপাস করে ফ্লোরে বসে পড়ল আর বিলাপ করতে করতে বলল, কতবার বারণ করেছি তোকে ওর সাথে না লাগতে, নিজে থাপড় মেরে তোকে বুঝেছি, তবু কেন লাগতে গিয়েছিস তুই ওর সাথে? 2 দিনের জন্য এসেছিস দেশে, তাও একটু শান্তি দিলি না আমাকে। এখন তোর কিছু হলে ভাইকে কি বলবো আমি? কি জবাব দেব তাকে আমি? সালমাকে বিলাপ করতে দেখে বজলুর সালমার পাশে বসে সালমার মাথায় হাত রেখে বলল, শান্ত হও, যা হবার তা হবে, এটা তুমি আটকে রাখতে পারবে না। অন্যায় যেহেতু করেছে তার শাস্তি তো পেতে হবে। সালমা বজলুরকে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠলেন। বজলুর সালমার মাথায় হাত রাখলেন। ভাইকে কি বলবো ওর কিছু হলে? আমার ভাই এত ভালো মানুষ, আর তার ঘরে কিনা এমন ছেলে জন্ম নিল। ওই ছেলের জন্য আজ তোমাকে ওই ছেলেগুলোর হাতে সম্মান হানি হতে হয়েছে। এলাকায় তোমার এত নাম, আর তোমার গায়ে কিনা হাত তুললো ওই ছেলে। শুধুমাত্র আমার ভাইয়ের ছেলের জন্যই আজ তোমাকে সম্মান হাতি হতে হলো। বিলাপ করতে করতে কথাগুলো বলল সালমা। বজলুর সালমার মাথায় হাত বুলাতে লাগলেন। তিনি চান নীরব শাস্তি পাক, কিন্তু তাকে মেরে ফেলুক এটা চান না বজলুর। কিন্তু এখন তার হাতে কিছু নেই, সব সময়ের ওপর ছেড়ে দিয়েছেন বজলুর। কিছু সময় পর সালমা অনেক ভেবেচিন্তে নিজেকে মনকে শান্ত করলেন। তিনি কার জন্য কাঁদছেন? যে কিনা তার ছেলেকে আঘাত করেছে, তার জন্য কাঁদছেন তিনি। কেন কাঁদছেন? না, সালমা আর কাঁদবে না মনে মনে স্থির করে। এরপর ধীরে সুস্থ উঠে ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে যায় সালমা। অনেক কাজ পড়ে আছে তার। বেলা 11টা বেজে 13 মিনিট। নিদ্র পলকহীনভাবে তাকিয়ে আছে তৃপ্তির দিকে। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে তার। গায়ে তেমন একটা ব্যথা নেই এখন। নার্স কিছুক্ষণ আগে ইঞ্জেকশন দিয়ে গেছে, তবে নড়াচড়া করতে পারছে না নিদ্র। নড়াচড়া করলে ব্যথা লাগছে। তৃপ্তি সজীবকে কোলে নিয়ে বসে আছে সজীবের বেডের ওপর। সামিয়া আর ইকরা হসপিটাল থেকে বেরিয়ে গেছে কিছু নরমাল খাবার খোঁজার জন্য, যাতে নিদ্র আর সজীবকে খাওয়াতে পারে। সজীব তৃপ্তির কোলে চুপটি করে বসে আছে। খিদে পেয়েছে তার প্রচন্ড। তৃপ্তি ভাইয়ের মুখে হাত বুলিয়ে ঘুমাতে বলছে বারবার, কিন্তু সজীব চুপচাপ বসে আছে তৃপ্তির কোলে। পেটে খিদে রেখে কি করে ঘুমাবে সে? একটু আগে তো ঘুম থেকে উঠেছে, এখন আবার কি করে ঘুমাবে? তৃপ্তির কাহিনী দেখে হাসি পাচ্ছে নিদ্রর, কিন্তু হাসতে পারছে না সে। হঠাৎ কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো নীলা। নীলার পিছু পিছু জ্যাক, সাব্বির, রাহুলও প্রবেশ করলো। নিদ্র চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। জ্যাক, রাহুল, সাব্বির এক প্রকার দৌড়ে গিয়ে নিদ্রর বেডের পাশে দাঁড়িয়ে নিদ্রকে দেখতে লাগলো। নিদ্র কপালে গুটি কয়েক ভাঁজ এনে বলল, কিরে তোরা এখানে কি করছিস? সাব্বির নিদ্রর কথা শুনে কিছুটা রাগী গলায় বলল, এতগুলো মার খেলি আর একটা মারও দিতে পারলি না? রাহুল নিদ্রর নাকের উপর কেটে যাওয়া জায়গায় একটু আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। নিদ্র আহ করে উঠল। রাহুল সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বাহ, ভালোই তো মার খেয়েছিস। নিদ্র চোখে মুখ কুচকে রাহুলের দিকে তাকিয়ে বলল, আরে ভাই, পড়ে গিয়েছিলাম মাটিতে, আর উঠে দাঁড়ানোর সুযোগই পাইনি। আর এই কাজ কে করেছে আমি বুঝতে পারছি না। নিদ্রর কথা শুনে জ্যাক কিছুটা রাগান্বিত গলায় বলল, আর বলতে হবে না আপনাকে, আপনি এড়িয়ে যেতে চাইলেও আমরা এড়িয়ে যাব না, কারণ নীলার কাছ থেকে এখানে আস্তে আস্তে সব শুনেছি আমরা। আর সব শুনে যা বুঝলাম তাতে আমরা বুঝে গেছি এই কাজটা কে করেছে। জ্যাক। নিদ্রকে থামিয়ে দিয়ে সাব্বির বলল, এই চুপ, একদম চুপ, চুপচাপ শুয়ে থাক, একটা কথাও বলবি না। এখন যা করার আমরা করব। শালাকে তো জানে মেরে ফেলবো একদম, শুধু একবার হাতের নাগালে পাই। সাব্বির, তোকে চুপ থাকতে বলছি আমি। পোলাপান পাঠিয়ে দিয়েছি শালাকে ধরে নিয়ে আসতে। তুই চুপ থাকবি একদম, কোনো কথা বলবে না। সাব্বিরের কথা শুনে নিদ্র বুঝতে পারলো তার আর কিছু করার নেই।
এদেরকে এখন বাধা দিলেও এরা শুনবে না, উল্টো তাকে কথা শোনাবে। এদিকে তৃপ্তি জ্যাক, সাব্বির আর রাহুলকে দেখে সজীবকে জড়িয়ে ধরলো। সজীব ও তৃপ্তিকে জড়িয়ে ধরলো। নীলা এসে সজীবের বেডের পাশে বসলো। তৃপ্তি আর সজীব বিশেষ করে জ্যাককে দেখে ভয় পাচ্ছে। তাদের মনে পড়ে গেছে মাসখানেক আগের রাতের ঘটনার কথা। নীলা সজীবের বেডের পাশে বসতে দেখে তৃপ্তি নীলার দিকে এগিয়ে গা ঘেঁষে বসলো। নীলা তৃপ্তির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তোকে বলেছিলাম না তোর নিদ্র ভাইয়ের বন্ধুগুলোর কথা, এরাই তোর নিদ্র ভাইয়ের বন্ধু। নীলার কথা শুনে তৃপ্তি নীলার দিকে তাকালো। ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল তৃপ্তির। মুখে কোনো কথা বলতে পারছে না সে, ভয়ে হিম হয়ে গেছে। সজীবেরও একই অবস্থা। হঠাৎ কেবিনের ভিতর হুড়মুড়িয়ে প্রবেশ করলো সামিয়া আর ইকরা। হাতে তাদের কেজিখানেক আপেল আর মালচা। সামিয়া আর ইকরা কেবিনের ভেতরে ঢুকে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অতঃপর সামিয়ার চোখ পড়লো জ্যাক, সাবির আর রাহুলের দিকে। থমথমে খেয়ে দাঁড়িয়ে গেল সে। রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামিয়ার দিকে। সামিয়াও তাকিয়ে আছে রাহুলের দিকে। কারেন্টের মতো শক খেয়ে গেল সামিয়া। সাথে সাথে চোখ নামিয়ে নিল রাহুলের থেকে। ফর্সা চেহারায় খোঁচা খোঁচা চাপদারি রাহুলের, চুলগুলো ডানে সিথি করা, নেশাক্ত চোখ যেন মোহমায়া। সামিয়া ডুবে যাচ্ছে গহীনে, খুব গহীনে। বুকের ভিতরে হৃৎপিণ্ড কেঁপে কেঁপে টিপটিপ করছে। এ কেমন আকর্ষণ! এমন ভাবে বুঝি কাউকে নিজের প্রতি আকর্ষণ করা যায়? সামিয়া তো এর আগে অনেক ছেলের উপর ক্রাশ খেয়েছে, কিন্তু কখনো তো এমন হয়নি। তবে আজ কেন এমন লাগছে সামিয়ার? ইকরা এক পর্যায়ে সামিয়াকে টেনে নিয়ে নীলার পাশে দাঁড়ালো। সামিয়া নিজেকে সামলিয়ে নিল। কিছুটা ঘোর থেকে বেরিয়ে আসলো সে। এরপর সামিয়া নীলার পাশে দাঁড়িয়ে নিজের ঘাড় ডলতে ডলতে নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, আপু, এনারা কারা? আর বাইরে সব কি দেখলাম? আমার তো ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল। সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। ছেলেগুলোর হাতে কত বড় বড় ছুরি। সামিয়ার ভয়ানক চোখ মুখ দেখে নীলা গলা খাদে নামিয়ে আস্তে করে বলল, এনারা নিদ্রর বন্ধু। আর বাইরে যাদের দেখছো ওরা সবাই ঢাকা কলেজের স্টুডেন্ট। ওদের হাতে অস্ত্র দেখে তো আমারই জান বেরিয়ে যাচ্ছিল। তোমাকে কি বলবো, শুধু এতটুকু শুনে রাখো, চোখের সামনে যা হচ্ছে চুপচাপ দেখে যাও। আগ বাড়িয়ে কিছু বলতে যেও না, তাহলে নিজেই বিপদে পড়বে। নীলার কথা শুনে সামিয়া মাথা নাড়িয়ে সাই দিয়ে ঠিক হয়ে দাঁড়ালো। ইকরা তো রীতিমতো ভয়ে কাঁপছে। নীলা যখন একা কথা বলে তখন নিদ্র নাম ধরে বলে, আর যখন বড় কারোর সাথে কথা বলে তখন নিদ্রকে নিদ্র ভাইয়া বলে ডাকে। এটা তার অভ্যাস। এদিকে জ্যাক আর সাব্বির নিদ্রকে ইচ্ছা মতো বকে যাচ্ছে, আর রাহুল চুপ করে ভদ্র ছেলের মতো কেবিনের ভিতরে থাকা চেয়ারে বসে আছে। পুরো হসপিটাল দখল করে রেখেছে অস্ত্র হাতে কলেজের ছাত্ররা। হসপিটালের মালিকও ভয়ে নিজের কেবিন থেকে বের হচ্ছেন না। এদিকে নীরবকে খুঁজতে বেরিয়ে গেছে ২০-২৫ জন ছেলে। বিকেল ৪:২৫। বজলুর, তৃপ্তি, সামিয়া আর ইকরাকে নিয়ে বাড়িতে গেছেন। আর জ্যাক, সাব্বির, রাহুল নীরবকে ধরার জন্য উসখুস করছে, কারণ নীরব এখান থেকে পালিয়ে গেছে। প্রায় ঘণ্টাখানেক আগে নীরব দেশ থেকে পালানোর জন্য ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু নীরব তো আর জানে না যে ঢাকাতে তার জম দাঁড়িয়ে আছে। নিলয় মিমের স্বামীর থেকে নীরবের ব্যাপারে সব শুনে নীরবের একটা পিক নিয়েছে জ্যাক। সে পিক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে রাশিদের কাছে, আর সবকিছু খুলে বলেছে জ্যাক রাশিদকে। সব শুনে রাশিদ আর সুজন পুরো রাগে আগুন হয়ে আছে। তারা এখন অপেক্ষায় আছে কোন সময় নীরবের গাড়ি ঢাকা শহরে ঢুকবে, আর কোন সময় তারা নীরবকে ইচ্ছা মতো কেলানি দিবে। কিন্তু নিদ্রকে যারা মেরেছিল তাদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে ইমন নিদ্রকে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ লিখে দিচ্ছে, আর ইমনের পাশে দাঁড়িয়ে আছে একজন নার্স, যিনি ওষুধগুলো বুঝে নিচ্ছেন। কেবিনের ভিতরে এখন শুধু নীলা আর সালমা আছেন। নীলার তো গা জ্বলে যাচ্ছে নার্সকে দেখে, কারণ নার্স ইমনের গায়ের সাথে ঘেঁষে ওষুধগুলো বুঝে নিচ্ছে। নীলা এখন উসখুস করছে কখন ইমন কেবিন থেকে বেরিয়ে ডক্টরের কেবিনে যাবে, আর কখন সে ইমনকে কয়েকটা কথা শোনাতে পারবে। এদিকে ইমন নীলাকে আরো জেলাস ফিল করানোর জন্য সে নার্সের সাথে ঘেঁষে দাঁড়িয়ে কথা বলছে। অতঃপর সেই কাঙ্ক্ষিত সময় আসলো। ইমন কেবিন থেকে বেরিয়ে নিজের ডক্টরি কেবিনের ভেতরে গেছে। নীলা তখন সালমাকে বলল, আন্টি আপনি একটু বসুন, আমি আসছি। নীলার কথা শুনে নিদ্র নীলার দিকে তাকালো, সালমাও তাকালো। নিদ্র বোঝার চেষ্টা করলো নীলার মনে ঠিক কি চলছে। নিদ্র তাকানো দেখে নীলা সালমাকে বলল, আন্টি আমি ডক্টরের সাথে দেখা করে আসছি। নীলা এই বলে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে গেল। আর সচিব সালমার কোল থেকে নেমে নিদ্রর মাথার কাছে গিয়ে নিদ্রর কানে কানে ফিস ফিস করে বলল, দুলা ভাই, পরিমনায় প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে।
সজীবের কথা শুনে নিদ্র ভ্রুকুচকে সজীবের দিকে তাকালো। সজীব আবার বলল, হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে, কারণ যেই ছেলেটা তোমাকে আর আমাকে চিকিৎসা করছে সেই ছেলেটাই পরীকে প্রপোজ করেছিল। সজীবের কথা শুনে নিদ্র বুঝতে পারলো ছেলেটা আসলে ইমন। ইমন ছেলেটাই নীলাকে প্রপোজ করেছে। নিদ্র একটা হাসি দিল। সজীবও তা দেখে হেসে উঠল। সালমা সজীবকে নিদ্রর কানের কাছে ফিসফিস করতে দেখে বলল, অসুস্থ হয়েছিস, এখনো দুষ্টুমি যায়নি না? সালমার কথা শুনে সজীব সালমার দিকে তাকিয়ে বলল, দুষ্টুমি কোথায় করলাম আম্মু, আমি শুধু ভাইয়ের সাথে একটু কথা বলছি। হ্যাঁ, আমার জানা আছে আপনি কত ভালো মানুষ। এখন এদিকে আসুন, ওষুধ খেতে হবে। সালমা একটু হাসার চেষ্টা করে সজীবকে বলল। সজীব নিজের মাথা চুলকাতে চুলকাতে নিজের বেডের উপর গিয়ে আবার বসে পড়ল। নিদ্র ভাবছে তৃপ্তির কথা। ওকে বাড়িতে না পাঠালে কি হতো না? ওকে দেখে দেখে তো আর দিনটা ভালোই কাটছিল। একটু পর সালমাও চলে যাবেন সজীবকে নিয়ে, কারণ ইমন বলে দিয়েছে সজীবের এখন কোনো সমস্যা নেই, তাকে বাড়িতে নিয়ে যেতে পারে। 3 দিন পর সজীবের কপালের সেলাই কাটা হবে। তাই জ্যাক, সাব্বির আর রাহুল সালমাকে বলে দিয়েছে সজীবকে নিয়ে বাড়িতে চলে যেতে। তারা নিতুকে দেখে রাখবে। সালমা প্রথমে আমতামতা করলেও পরে মনস্থির করে নেন তিনি তাই করবেন। এদিকে নীলা ডক্টরের কেবিনে এসে দেখলো ইমন একটা চেয়ারে বসে বসে ফোন চালাচ্ছে। নীলা কেবিনের ভিতরে ঢুকে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ইমন তা দেখে একটা শুকনো ঢোক গিলে নীলার দিকে তাকালো। নীলার চোখ মুখ লাল হয়ে আছে। নীলা লম্বা লম্বা পা ফেলে ইমনের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর টেবিলের ওপর 2 হাত চেকে ইমনের চোখে চোখ রেখে বলল, খুব শখ জেগেছে না মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করার? ইমন চোখ দুটো ছোট ছোট করে নীলার দিকে তাকালো। নীলার যেন এতে রাগ আরো বেড়ে গেল। নীলা খপ করে ইমনের শার্টের কলার চেপে ধরে বলল, হারামি, লুচ্চা, তোর যদি এতই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করার ইচ্ছে তাহলে কেন আমাকে প্রপোজ করেছিলি? এই বলে নীলা ইমনের শার্টের কলার ছেড়ে দিয়ে একটা চেয়ারে ধপাস করে বসে পড়ল। এরপর 2 হাতে তালু দিয়ে মুখ থেকে কাঁদতে লাগলো নীলা আর বলতে লাগলো, এই কারণে মানুষ বলে প্রথম দেখাতে কখনো কাউকে মন দিতে নেই, তাহলে সে আপনার মন নিয়ে ঠিক খেলা করবে, সে আপনাকে সত্যি করে কখনো ভালোবাসবে না। নীলার কান্না আর কথাগুলো শুনে ইমন শক খেল। তার মানে তার নীলপরি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভেবে ইমনের কেমন কেমন যেন লাগছে। এত সহজে তার নীলপরি তাকে অ্যাকসেপ্ট করে নিবে এটা কখনো ভাবেনি ইমন। ইমন নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নীলার সামনে এসে হাঁটু গেড়ে বসে বলল, এই যে মিস, আপনার তো আমাকে কল করার কথা ছিল, আপনি তো আমাকে কল করেননি, তো আমি কি করে বুঝবো যে আমি আপনাকে জয় করতে পেরেছি? নীলা তা শুনে মুখ থেকে হাত সরে চোখের পানি মুছতে মুছতে বলল, কাল থেকে কি রকম প্রেসারে আছি দেখতে তো পারছেন আপনি, কি করে কল করব? যাও ভেবেছিলাম বাড়িতে গিয়ে একটা কল করব, কিন্তু তাও আর হলো না, ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তার উপর নিদ্রর বন্ধুদের সাথে আবার হসপিটালে চলে আসতে হয়েছে। চিঠিটাতে কি লেখা আছে তাও আমি জানি না, কারণ সেটা এখনো খুলে দেখা হয়নি। যেভাবে পার্সের মধ্যে রেখেছিলাম ঠিক সেভাবেই পড়ে আছে। নীলার কথা শুনে ইমন ক্লিয়ার হয়ে গেল তার নীলপরি তাকে ভালোবেসে ফেলেছে। ইমন এবার সাহস করে নীলার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি যে আপনাকে এত সহজে জয় করতে পারবো এটা আমি কখনো ভাবিনি জানেন। এই বলে ইমন নীলার কোলে মাথা রাখলো। নীলা একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। ইমন বলল, কি যেন বলেছিলেন আপনি? ও হ্যাঁ, আপনার মন নিয়ে আমি খেলা করব। এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন, কারণ এই ইমন খান কখনো কারো মন নিয়ে খেলতে জানে না, তাকে সেই শিক্ষা কখনো দেয়নি তার আব্বু আম্মু। এই বলে ইমন নীলার ডান হাত নিজের বাম হাত দিয়ে ধরে দেখতে দেখতে বলল, আপনার কাছে আমার শুধু একটাই চাওয়া, আমার আম্মুকে কখনো কষ্ট দিবেন না প্লিজ। ছোট থেকে আমার আম্মু অনেক কষ্ট করে এসেছে জানেন, আপনাকে আমার আম্মুই চুজ করেছে। আম্মু শুধু আপনাকে দেখে বলেছিল, দেখ ইমন, মেয়েটা দেখতে কত মিষ্টি। আম্মুর সেই কথা শুনে ফার্স্ট টাইম আমি কোনো মেয়ের দিকে অন্য নজরে তাকিয়েছি। সেই নীল বোরকাওয়ালিকে আমার আম্মু আমার মনে সিল করে দিয়েছে। অনেক ভেবে চিন্তেও তাকে আমার মন থেকে আর বের করতে পারছিলাম না। তাকে হারিয়ে ফেলবো এই ভয়ে তাড়াতাড়ি বন্ধুদের কাছে বিষয়টা শেয়ার করি। তখন বন্ধুরা জোর করে প্রপোজ করতেও পাঠিয়ে দেয়। সত্যি বলছি, আমি নিজেও জানি না আপনাকে যেই চিঠি দিয়েছি তাতে ঠিক কি লেখা আছে, কারণ আমার বন্ধুরা আমাকে চিঠিটা লিখে দিয়েছিল, আর আমি যা যা আপনাকে বলেছিলাম সব আমার বন্ধুদের শেখানো কথা ছিল। কথাগুলো বলে ইমন দম নেয়।
নীলা চুপ হয়ে বসে ইমনের কথাগুলো শুনছে। এই পর্যায়ে নীলা ইমনের মাথায় হাত রেখে বলল, আম্মুকে অনেক ভালোবাসেন তাই না? ইমন একই ভঙ্গিতে উত্তর দিল। অনেক। নীলার এখন কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সে ইমনকে আস্তে করে বলল, আচ্ছা এখন আমাকে ছাড়ুন, আমি এখন যাই। ইমন সেই কথাগুলো শুনে বলল, আর একটু থাকুন না, ভালোই তো লাগছে। নীলা এবার ইমনের মাথার চুলগুলো নাড়াতে নাড়াতে বলল, ঢাকায় যাবেন কবে? ইমন নীলার ডান হাতটাকে নিজের বাম গালের সাথে চেপে ধরে বলল, এখন আর যাওয়া হচ্ছে না। ভেবেছিলাম আগামীকাল চলে যাব, কিন্তু আপনাদের রোগীর লোকেরা মানে নিদ্রর বন্ধুরা আমাকে যেতেই দিবে না। তারা বলছে আমাকে এখানে ততদিন থাকতে হবে যতদিন না পর্যন্ত নিদ্র সুস্থ হচ্ছে, আর ঢাকায় আমার সবকিছু ওরা সামলে নেবে। আর এমনিতেও আমি এখন আর যাব না ঢাকায়। নীলা ইমনের শেষের কথা শুনে ভ্রু কুচকে ইমনের দিকে তাকিয়ে বলল, এখন আর ঢাকায় যাবেন না? মানে কেন যাবেন না? এখন ঢাকা যাব না, কারণ আমার নীলপরি এখানে থাকবে আর আমি ঢাকায় থাকবো। এটা কখনোই হবে না। আমি আমার নীলপরীকে একেবারে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। নীলা ইমনের কথা শুনে একটু লজ্জা পেল। পরক্ষণে আবার নীলা চমকে উঠল। ইমন এটা কি বলল? তাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবে মানে? নীলা এবার ইমনকে আস্তে করে বলল, বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন মানে? ইমন একটা মুচকি হাসি দিয়ে বলল, বিয়ে করেই আপনাকে ঢাকায় নিয়ে যাব। নীলা এবার চট করে ইমনের থেকে দূরে সরে এসে দাঁড়িয়ে বলল, তাহলে আমার আব্বু আম্মুর কি হবে? আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন। আমি আমার আব্বু আম্মুর স্বপ্ন ভাঙতে পারবো না। আমি তাদের একমাত্র মেয়ে। আমি এই বিয়ে করতে পারবো না। তাদের পারমিশন ব্যতীত আমি কিছু করতে পারবো না। ইমন বসা থেকে উঠে ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, কি বলছেন আপনি এসব? আপনার আব্বু আম্মুর থেকে পারমিশন নিয়েই তো আপনাকে বিয়ে করব। নীলা এবার চোখ দুটো ছোট ছোট করে ইমনের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কেন বলছেন যে আমাকে এখানে বিয়ে করে ঢাকায় নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার আব্বু আম্মুর থেকে পারমিশন নিয়ে আপনাকে বিয়ে করব। আমার আম্মুকে পাঠাবো আপনার আব্বু আম্মুর সাথে কথা বলার জন্য, তারপর আপনাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব। নীলা এখন বুঝতে পারলো ইমন তাকে গ্রামের মেয়ে ভাবছে। নীলা হেসে উঠল। ইমন নীলার হাসি দেখে বলল, হাসছেন কেন? নীলা নিজের হাসি কিছুটা আটকে রেখে বলল, আপনি কি আমাকে গ্রামের মেয়ে ভেবেছেন? হ্যাঁ, কেন আপনার বাড়ি গ্রামে না? নীলা হাসতে হাসতে ইমনের সামনে এসে দাঁড়িয়ে বলল, না, আমার বাড়ি গ্রামে না। ইমন এবার একটু চিন্তিত ভঙ্গিতে বলল, তাহলে আপনার বাড়ি কোথায়? নীলা আবার চেয়ারে বসে পড়ল। এরপর নিজের ব্যাপারে ইমনকে আস্তে আস্তে সব খুলে বলল। ইমন সব শুনে মাথায় হাত দিয়ে একটা চেয়ারে বসে পড়ল। সে ভেবেছিল নীলা হয়তো গ্রামের ভোলা ভালা সাদা সিদ্ধে মেয়ে, কিন্তু এ কি হয়ে গেল? তাহলে আপনাকে প্রতিনিয়ত ট্রিটমেন্ট করতে হবে আমাকে। হায় আল্লাহ, শেষে কিনা একটা মেন্টর বউ জুটলো আমার কপালে। উপরের দিকে তাকিয়ে বলল ইমন। নীলার আগে গজগজ করতে করতে বলে উঠল, এই কি বলেন আপনি? ইমন একটা শুকনো ঢোক গিলে বলল, না মানে যারা টিকটক করে তাদের নাকি মেন্টালি সিক বলে শুনেছি, মানে তারা নাকি ওই পাগল। ইমনের কথাগুলো শুনে নীলা আরো রেগে গিয়ে বলল, কি আপনি আমাকে পাগল বললেন? জান, আপনার সাথে ব্রেকআপ। লাগবে না আমার ভালোবাসা, লাগবে না কারোর। রাগে পুরো আগুন হয়ে গেছে নীলা। কথাগুলো বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো নীলা। এরপর ক্যাবিন থেকে বেরোনোর জন্য পা বেরোতে নিলে ইমন এসে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরল। নীলা কেঁপে উঠে দাঁড়িয়ে গেল। শরীরে যেন সামনের দিকে চলতে নারাজ, পুরো হিম হয়ে দাঁড়িয়ে গেল নীলা। ইমন নীলার ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলল, পাগল হন আর যাই হন, একবার যেহেতু মনের মাঝে সিল হয়ে গেছেন সেহেতু ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমনের কথা শুনে নীলার আবার মুড খারাপ হয়ে গেল। আপনি আবারও আমাকে পাগল বললেন? কাঁপালো কণ্ঠে বলল নীলা, যেন এবার কেঁদে দিবে। ইমন কিছু না বলে নাক ডুবিয়ে দিল নীলার খোলা চুলগুলোতে। নীলা কাঁদালো কণ্ঠে আবার বলল, সামান্য একটু ভিডিও করে বলে আমি পাগল হয়ে গেলাম? ইমন নীলার কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলল, পাগল আপনি হননি, পাগল এবার হয়েছি আমি। আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। নীলা ইমনের কথা শুনে বেশ লজ্জা পেয়ে গেল। লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে নীলার। চট করে ইমনকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল নীলা। ইমন শুধু তাকিয়ে রইল নীলার যাওয়ার পানে। রাত 2:12। কেবিনের ভিতরে পুরো পিন পিন নীরবতা। রাহুল আর সাবির ঘুমিয়ে আছে সজীবের বেডের উপর।
কারণ সজীব এখন নেই। সন্ধ্যায় নীলা, সজীব আর সালমা বাড়িতে চলে গেছে। ইমন তাদের নিয়ে গেছে। জ্যাক একটা চেয়ারে বসে নিচে ল্যাপটপে গেম খেলছে। নিদ্র নিঃশব্দে ঘুমোচ্ছে। হঠাৎ জ্যাকের ল্যাপটপে কল আসলো। জ্যাক তাকিয়ে দেখলো রাশেদ কল করছে। জ্যাক তাড়াতাড়ি কল রিসিভ করলো। সাথে সাথে নীরবে রক্তাক্ত শরীর ভেসে উঠলো জ্যাকের ল্যাপটপে। জ্যাক বলল, কিরে ধরলি ওকে রাশেদ? অপর পাশ থেকে রাশেদ বলল, তোদের কথা অনুযায়ী আমি আর সুজন এয়ারপোর্টের সামনে ছেলে পেলে নিয়ে দাঁড়িয়েছিলাম। রাত 1টায় শালা এয়ারপোর্টে আসে, তখনই ধরেছি। রাশেদ মেরে ফেলছিস নাকি ওকে? এমন রক্ত পড়ছে কেন? অপর পাশ থেকে রাশেদ বলল, আরে না, জীবিত আছে এখনো, তবে বেশিক্ষণ জীবিত থাকবে কিনা জানি না। রাশেদের কথা শুনে জ্যাক অবাক হয়ে বলল, বেশিক্ষণ জীবিত থাকবে কিনা জানি না মানে? মানে আমি শালাকে এখন মেরে ফেলবো। চট করে রাগালো কণ্ঠে বলে উঠল রাশেদ। জ্যাক রাশেদকে বলল, না 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 রাশেদ আমার কথা শুন। রাশেদ অপর পাশ থেকে আবার বলল, আমি কোনো কথা শুনবো না। শালার এত বড় সাহস আমাদের বন্ধুর গায়ে হাত দেয়। জ্যাক এবার রাশেদকে বুঝ দিয়ে বলল, রাশেদ আমার কথা শোন, শালাকে এখন তুই কিছু করিস না। আগে নিদ্র সুস্থ হোক, তারপর নিদ্রর হাতে ওকে মারবো। এদিকে যে ছেলেগুলো নিদ্রকে মেরেছিল সব কটারে কুপিয়ে জমের দরজায় পাঠিয়ে দিয়েছে আমাদের ছেলেপেলেরা। এখন একে নিদ্রর জন্য রেখে দে। ক্লাবের গোপন রুমে শালাকে ফেলে রাখ। কিন্তু যে রাশেদকে থামিয়ে দিয়ে জ্যাক আবার বলল, আমি যা বলছি তাই কর। আমরা ঢাকায় ফিরে ওর ব্যবস্থা করব। এখন তুই কোনো ভুলভাল ডিসিশন নিস না, আমাদের জন্য ওয়েট কর। ঠিক আছে, তাহলে সালাকে এখন ক্লাবের গোপন রুমে ফেলে রাখি। রাশেদের কথা শুনে জ্যাক বলল, রাখ, তবে খেয়াল রাখিস আবার মরে টরে যেন না যায়। আর শোন, পোলাপানদের পাঠিয়ে দিয়েছি ঢাকায়। ওদের আর এখানে থেকে কাজ নেই, তাই ওদের ঢাকায় পাঠিয়ে দিয়েছি। বুঝেছি, আচ্ছা রাখছি তাহলে। ভালো থাকিস, বাই। এ বলে জ্যাক কল কেটে দিল। এরপর চেয়ারে গা এলিয়ে দিল। ঘুমে চোখ বুজে আসছে জ্যাকের। শুধু রাশেদের এই কলটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিল সে। চেয়ারে গা এলিয়ে দিতে ঘুমের দেশে তলিয়ে যায় জ্যাক।